আমাকে উদ্ধার করো এই অশুভ সমাধি থেকে, আমাকে উদ্ধার করো। কাল কাহিনী, কাহিনীর আজকাল। বাংলা সাহিত্য ও নাটকের নির্বাচিত কিছু গল্প দিয়ে গাঁথা আমাদের আজকের পর্বে হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। গল্পের নির্দেশনা, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি ইন্দ্র। সামগ্রিক ভাবনা, সম্পাদনা ও গল্প পাঠে অজয়। অন্যান্য চরিত্রে অজয়, জেয়া, ইন্দ্র, কিরণ, স্বস্তিক, ঋত্বিক ও স্নিগ্ধা। শুরু হচ্ছে আজকের কাহিনী, হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। রমেশ মনে করে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি যখন খাঁচা ছাড়া হবার উপক্রম হয়, বিকেলে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই হলো বাঁচার পক্ষে সবচেয়ে সহজ ও প্রশস্ত উপায়। আর তাই তারা কয়েকজন বন্ধু মিলে রোজ সন্ধে এই সহজ পন্থাই অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জমা হলো। রমেশ ঘাসের ওপরে একটা মাদুর বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার হাওয়ার দাপটে নিভে যাচ্ছে দেখে বেশ রেগে যাচ্ছিল। ওদিকে সুরেশ এক মনে একটা বিলেতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল। উমেশ একরকম কৌতুক ভরা দৃষ্টিতে দূরের এক বেঞ্চের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। সেই বেঞ্চের ওপর দুই জোড়া সাহেব আর মেম বসেছিল। তাদের মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার মেমটি বাখাড়ির মতো রোগা। আর যে সাহেব বামনের মতো বেটে, তার মেমটি প্রায় জিরাফের মতো লম্বা। এমন উদ্ভট চার চারটি চেহারা এক জায়গাতে বড় বেশি দেখতে পাওয়া যায় না। পিছন থেকে একজন হঠাৎ চেনা গলায় বলল, কি হে, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তোমরা সব এখানে? সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে বক্তা আর কেউ নয়, স্বয়ং পরেশ। সবাই একটু কৌতূহল ভরে একসাথে জিজ্ঞেস করলো, আরে তুমি এখানে? শুনলাম তুমি নাকি পুরী গেছিলে? আরে ফিরলে কবে? কেমন লাগলো জায়গাটা? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ ধীরে ধীরে সবার মাঝে এসে বসলো। তারপর কোচানো উড়নিখানা খুলে সাবধানে কোলের ওপর রেখে বলল, ভাই, আমার তো চারটে মুখ নেই, তাই একসাথে তোমাদের চার জনের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে হ্যাঁ, একে একে বলছি শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। জায়গাটা বেশ ভালো। দোষের মধ্যে কেবল আমাদের চামড়ার কালোর রং সেখানকার আবহাওয়ায় আরও কালো হয়ে যায়, এই আর কি। জল হাওয়াটাই ওরকম। পুরীর থেকে ফেরার সময় কোণারকেও গেছিলাম। হে হে, বুঝলে কি না? রমেশ একটু অবাক হয়ে বলল, কোণার্ক? কি ব্যাপার? কোণারকের নাম শুনে তুমি ওরকম চমকে উঠলে কেন? না না, কিছু না, ঠিক আছে, তুমি যা বলছিলে বলো। আহা, সে হবে না। আগে বলো, তুমি চমকে উঠলে কেন? সে অনেক কথা। তা হোক, তবু বলো। আমার ঘোরাঘুরির গল্প ওসব পরেও শোনানো যাবে, কিন্তু তোমার গল্প না বললে পুরো ব্যাপারটাই মাঠে মারা যাবে। আহা, বলো বলো, আর দেরি করো না। না মানে, সে দেখো, সে বলতে আমার আপত্তি নেই, কিন্তু তোমরা শুনলে বিশ্বাস করবে না। আর যদি ভালো লাগে আর বিশ্বাসযোগ্য হয়, তাহলে আমরা কোনো 19 বারের জেল ফেরত দাগি আজমির কত বিশ্বাস করতে রাজি আছি। কি? আরে বলো। কিন্তু হ্যাঁ, কিন্তু পর্যন্ত ওসব ছাড়ো তো। রমেশ, তুমি কিন্তু বড্ড বেশি ধানায় বানাই করছো। আচ্ছা আচ্ছা, বেশ, তবে শোনো। অনেকদিন আগেকার কথা। আমরা কয়েকজন বন্ধু মিলে
কোণারক দেখতে গিয়েছিলাম। কোণারকের মন্দিরের কথা তোমরা তো জানো, তাই মন্দিরের কথা আলাদা করে আমি আর কিছু বলছি না। কোণারকের আশেপাশে মাঝে মাঝে দু চারখানা ছোট ছোট গাঁ আছে। এই গাঁয়ের লোকজন কম, কারণ যারা সেখানে থাকে তারা সাধারণত দেহাতি, ওই চাষাভুষো আর গরিব শ্রেণীর মানুষ। কোণারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেদিন বিকেলের দিকে আমরা তেমনই একটি গাঁয়ের পাশ থেকে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহল চোখে এদিকে ওদিকে তাকাতে তাকাতে আসছি, হঠাৎ দেখি একটা গাছের তলায় পুতুলের মতো কি একটা জিনিস নজরে ঠেকলো যেন। কাছে এগিয়ে গিয়ে দেখি একটা পাথরের মূর্তি, তার নিচের দিকটা মাটিতে পুঁতে রাখা। মূর্তিটা বেশ রমণীয়। ওটা ভালো করে দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটাকে নিশ্চয়ই গড়েছে, মানে পুরনো আমলের আর কি। কেননা এমন রূপে ভরা নিটোল শরীর, হাসি ভরা মুখ, টানা টানা চোখ, এসব যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। ওটার গায়ে যেন প্রাচীন শিল্পের একটা সাধারণ ছাপ আছে। এহেন মূর্তি এখানে শুধু শুধু পড়ে আছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি, আর ভাবতে ভাবতে কেমন যেন আশ্চর্য লাগছিল। এমন সময় দেখি গান গাইতে গাইতে পাশ থেকে একজন গাঁয়ের লোক যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এই মূর্তিটা এখানে পড়ে আছে কেন জানিস? হ্যাঁ, মানে গায়ের মাঝখানে মধুসূদন শ্রী চন্দনের বাড়িতে এই মূর্তিটা ছিল আগে, বুঝলেন? কিন্তু সে মরে যাওয়ার সাথে সাথে তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়েছে এখানে? কেন রে? কেন ফেলে দিয়ে গেছে তা তা আমি জানি না বাবু। তার মুখ দেখে মনে হলো সে যেন কিছু লুকোচ্ছে। আমি বললাম, আচ্ছা 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 বেশ, তুই এই মূর্তিটার গা থেকে ওর বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি ভালো। যা 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 যা। লোকটা কেমন যেন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর বিষাক্ত সাপের দিকে যেভাবে লোকে ভয় ভয় তাকায়, তেমনি সন্ত্রস্ত চোখে মূর্তিটার দিকে ভয় ভয় তাকিয়ে বলল, না না, আমি কিছুতেই করতে পারবো না বাবু, আমাকে ছেড়ে দেন। কি জানি কারণে লোকটা অমন করে আঁতকে উঠলো কেন? মনে হলো মূর্তিটা যেন পাথর নরম চোখ দুটো তুলে কাঁপা কাঁপা গলায় বলছে, আমাকে উদ্ধার করো, এই অশুভ সমাধি থেকে আমাকে উদ্ধার করো। আমি আর লোভ সামলাতে পারলাম না। অপূর্ব শিল্পের এই নমুনাটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বাড়ি একেবারে আলো হয়ে উঠবে। পেছনে ফিরে দেখি লোকটা নেই। হনহন করে সে গাঁয়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে গিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলো। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে টেনে তুললাম। সত্যি সেটা
এক অপূর্ব শিল্পকর্ম, এক নর্তকীর মৌন নগ্ন মূর্তি। এতক্ষণ তার শরীরের আধখানা বালির ভেতরে ঢোকানো ছিল বলে তার অপরূপ সৌন্দর্য এমন ঠিক ঠাহর করে উঠতে পারিনি। পুরো মূর্তিটা সামনে আসতেই আমাদের চোখে কেমন একটা ধাঁধা লেগে গেল। তার গায়ে যেন কারো অদ্ভুত প্রাণ লুকিয়ে আছে। তার মুখে এক অদ্ভুত ব্যথা, চোখে যেন গভীর এক অনুরোধ, হাত পায়ের সূক্ষ্ম ভাঁজ, সব মিলিয়ে মনে হলো এটা একটা সাধারণ পাথরের মূর্তি নয়। আমার মনে হলো শিল্পী এটার ভেতর নিজের প্রাণ ঢেলে দিয়েছেন। তিনি আরেকটু চেষ্টা করলেই মূর্তিটার মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। শেষ পর্যন্ত ঠিক হলো মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ভেবেছিলাম মূর্তিটাকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই গাঁয়ের লোকেদের থেকে বেগ পেতে হবে। বলা যায় না, হয়তো মারধরও খেতে হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কোনো রকম বাধা দিল না। সন্ধ্যের পর আমরা কোণারকের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন সমুদ্রের বালুকা বেলায় এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3টে গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটা ছিল বলে আমি ছাড়া আর কারোরই জায়গা হলো না। অস্পষ্ট ছায়াগুলো ধীরে ধীরে রাস্তার উপর ঝোপঝাড়ের সাথে মিশে যাচ্ছিল। গাড়িগুলো টিনের খেলনার মতো দুলে দুলে চলতে লাগলো। উপরে আকাশ, চারদিকে কেবল অন্ধকার আর ধূধু প্রান্তর, কিছুই নেই। না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিনের ধকলের মধ্যে ঘুরে ঘুরে আমার চোখ পায়ে লেগে আসছিল। আস্তে আস্তে গাড়ির ভেতর দেহটাকে ছড়িয়ে দিলাম। আর আমার পাশেই সেই পাথরের নগ্ন মূর্তিটা যেন স্তব্ধ মৃতদেহের মতো পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে যেন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাথরের প্রাণীটা যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। তার চোখে আলো, ঠোঁট কাঁপছে। হঠাৎ সে চিৎকার করে উঠল। তারপর সামনে এগিয়ে এসে সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়িয়ে দিল, আমাকে ধরার জন্য। সেই জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন করে হোক সরে আসতে যাব, অমনি চট করে ঘুমটা ভেঙে গেল আমার। চোখ খুলে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভেতর ধোকারে কিভাবে পড়ে আছে। হঠাৎ দেখলে মনে হচ্ছিল যেন এক ঘুমন্ত মানুষ। আকাশে হলদে আধখানা চাঁদ উঠে আছে। অন্ধকার নিস্তব্ধ রাত্রি, কেবল দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের হাহাকার। বাতাসে ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। গাড়ির ভিতরে যেন একটা নিঃশ্বাসের শব্দ, যেন কেউ নড়ে চড়ে উঠল। প্রথমে ভাবলাম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলাম না, এ তো ভ্রম নয়। মূর্তির দিক থেকে খুব ক্ষীণ একটা আওয়াজ আসছে। গাড়োয়ান ছোড়াটা তখন গাড়ি থেকে নেমে আগে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমি ভয়ে ভয়ে মূর্তিটার দিকে তাকিয়ে দেখি সে আগের মতোই স্থির হয়ে পড়ে আছে।
গাড়িটা তখন ছোট ছোট ঝাঁকুনি দিতে দিতে এগোচ্ছিল। আমি মূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সেটা একদম স্থির হয়ে পড়ে আছে। তখন আমার মনে হচ্ছিল কোনারকের সেই গেঁয়ো লোকটার রহস্যময় আচরণের সঙ্গে এই মূর্তির এমন যেন একটা গভীর যোগ আছে। বকশিসের লোভেও সে এই মূর্তিতে হাত দিতে রাজি হয়নি। এটা নিয়ে নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে, না হলে ওটাকে গাছতলায় এমন করে ফেলে রেখে দিয়েছিল কেন? নিঃশ্বাস তখন উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভেতর বিছানায় খড় বিছানো ছিল, সেই খড়গুলো হঠাৎ কেমন শব্দ করে উঠল। মনে হলো মূর্তিটা নড়ে উঠছে। গাড়ির ভেতর একদম একটা ভয়ানক অন্ধকার। মনে হলো ওপাশ থেকে এপাশে কিছু ঘষ্টে ফিরে গেল। আমি ভূত মানি না, কিন্তু কেন জানি না আমার বুকের কাছটা কেমন ছাদ করে উঠল। গাড়ির ভেতরের দিকে চাইতে আর ভরসা হলো না। চিৎকার আমার বুকের ভেতরেই আটকে গেল। গলার ভেতর দিয়ে শব্দ আর বেরোলো না। কেবল মনে হতে লাগলো দুটো পাথুরের চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে বারবার বিঁধছে। শেষে এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে থাকতে পারছিলাম না। এক লাফে সেই গাড়ি থেকে অন্য গাড়িতে গিয়ে উঠলাম। এখানে আমার দুই বন্ধু ঘুমোচ্ছিল। ওই একই গাড়িতে কোনো রকমে গুতোগুতি করে বাকি রাতটা কাটিয়ে দিলাম। এক সময় ভোর হলো। প্রান্তর তখনও শেষ হয়নি। তারপর নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুর ছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে রয়েছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গারোয়ান ছোড়া ছুটে এলো, বললে, বাবু বাবু ওরে মারবেন না বাবু, ও আমার কুকুর। ও তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে এই গাড়িতেই থাকে বাবু। তখন বুঝলাম গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবুও কলকাতায় এসে নর্তকীর ওই মূর্তিটাকে আমার বাইরের ঘরের একটা ছোট টেবিলের উপরে দাঁড় করিয়ে দিলাম। আমার স্ত্রী সেটিকে দেখতে বাইরের ঘরে নেমে এলো। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ব্যঙ্গ করে সে বলল, দেখো না, কালামুখীর দাঁড়াবার ঢং দেখো না, দি ঠাস করে গালে এক চাপড়। এই বলেই রমা তার হাতটা দিয়ে ওই মূর্তিটার গালে এক চড় বসিয়ে দিল। বাবা! সেই সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম তার মুখ একেবারে ভয় বিবর্ণ হয়ে গেছে। আমি উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হলো রমা? এমন চিৎকার করে উঠলে কেন? কি হলো? দেখো না, ওটা আমার হাতে কামড়ে দিয়েছে। কি? পাথরের মূর্তি তোমার হাত কামড়ে দিয়েছে? দেখি দেখি, খেপে গেলে নাকি? হ্যাঁ, ওর দিকে হাত বাড়াতেই তো ও যেন আমার হাতে কামড় দিল। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তাই তো, রমার হাত থেকে তো সত্যি রক্ত পড়ছে। হতভম্বের মতো মূর্তির দিকে তাকিয়ে তখন বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। মূর্তিটির নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খোদাই করেছে। রমার হাত তার উপর গিয়ে পড়তেই আঁচড় কেটে গেছে আর কি। কিন্তু রমা সেটা কিছুতেই বিশ্বাস করল না।
আমার মুখে সে আগেই শুনেছিল যে আমি মূর্তিটিকে কিভাবে কোত্থেকে পেয়েছিলাম। যখন লোকে এটাকে ফেলেই দিয়ে গেছিল, তখন এই আপদটাকে ঘরে করে বয়ে তোমার বাড়িতে আনার কি দরকার ছিল? সত্যি স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে বললাম, আরে যাও যাও, আর পাগলামি করতে হবে না তোমাকে। দেখি হাতে জল দাও গে, যাও, আমি তারপর ওষুধ লাগিয়ে দিচ্ছি। ভয় ভয় মূর্তিটার দিকে তাকাতে তাকাতে রমা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও তখন কিছু বুঝে উঠতে না পেরে মূর্তিটার দিকে চেয়ে রইলুম। রূপের অহংকারে ভরা হাসি মুখে আমার দিকে দুটো নিটোল হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ওই পাষাণ মূর্তি। কার অভিশাপেই যে আজ সে নিশ্চল পাষাণের মতো নিস্তব্ধ। নইলে ওই মুখের হাস্য কলরলে এবং ওই চরণের রুনুঝুনু নূপুর নিক্কণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো নিশ্চয়ই। এখন তার যে ভয়ানক দশা হয়েছে, তার জন্য জানো কে দায়ী? ওই পাষাণ নর্তকীর মূর্তিটা। বিনোদ যদি ওই মূর্তিটা না দেখত, তাহলে ভালো আঁকিয়ে বলে এতদিনে দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারো অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ শুধু আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। যখন এখানে আসতো, তখন সে আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে কাছের মানুষ। সেবারে কলকাতায় এসে যখন সেই মূর্তিটা দেখলো, তখন সে একেবারে আনন্দে আর বিস্ময়ে কেমন বিহ্বল হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, দেখো রমেশ, এই কি অপূর্ব কাজ! এ তো দুর্লভ আর অমূল্য বন্ধু। তুমি লাখ টাকা পেলেও আমি এত খুশি হতাম না। আজ আমি ধন্য হলাম ভাই। তারপর সে মূর্তিটার চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। শেষে ওটার গায়ে নিজের হাত রেখে মোহিত হয়ে বলল, এ অতীতের সেই বিশ্বকর্মার গভীর শিল্প সাধনার ফল। এ যুগের সাধ্য কি যে এমন প্রতিমা করতে পারে? এমন কাজ কি হঠাৎ করে হয়? দেখো দেখো, পাথরটা কত জীবন্ত, কি সুন্দর! আমি যদি সম্রাট হতাম, আর এ যদি কোনো মানুষই হতো, এর একটি চাহনির জন্য আমি আমার সমস্ত সাম্রাজ্য বিকিয়ে দিতাম। কিন্তু কি আর করা যাবে? একে ভালোবাসলেও প্রতিদানে এর থেকে আমি কিছুই পাবো না। কিন্তু দেখো, এর ভেতরে মনে হচ্ছে কোথাও যেন একটা প্রাণ আছে। হাত দিলে কেমন একটা উষ্ণতা পাওয়া যায়। দেখো 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 দেখো। এই কথা বলতে বলতে সে আবার মূর্তিটার গায়ে হাত দিল, কিন্তু সঙ্গে সঙ্গেই বিদ্যুতের ঝটকার মতো হাত সরিয়ে নিয়ে ভয় পিছিয়ে গেল। আচমকা এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কিরে, কি ব্যাপার? বিনোদের মুখের থেকে খানিকক্ষণ আর কোনো কথা বেরোলো না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আমতা আমতা করে বলল, এ কি সত্যি? কি কি সত্যি? দেখো দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনি আমি হাত রাখলাম, আমার মনে হলো যেন ওর ভেতর থেকে একটা স্পন্দন উঠে এলো। মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে কল্পনায় হারিয়ে গেছো, বুঝেছো বিনোদ? বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বলল, তাই হবে। আমারই ভুল হবে হয়তো। কই, এখন তো আর মনে হচ্ছে না। এখন তো ওটা স্তব্ধ,
মৃত্যুর মতো শীতল। তারপর একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, রমেশ, আসলে বিভ্রম মানুষকে এমন ধোঁয়াশা দিয়ে যায়, তা থেকে বেরিয়ে আসাটা সবসময় খুব একটা সহজ হয় না। ফলে কল্পনা আর আকাঙ্ক্ষা, এই দুটোর ওপর ভর করেই মানুষ তার শিল্পী সত্তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখে। আর তা যদি সত্যিই পারতাম, তাহলে আমরা মানে শিল্পীরা আজ কত নতুন আদর্শ মানুষকে দিয়ে সমাজ সংস্কার করাতাম। আমার একটা অদ্ভুত অভ্যেস আছে। রাতে ভালো করে না ঘুমোলে সকালে আর ঠিক ঘুম আসে না। প্রথম রাতে আমি বইটই পড়েই কাটিয়ে দিই। সে রাতে যখন পড়া শেষ করে উঠলাম, ঘড়িতে তখন রাত 2:10 বাকি। ঘরের আলো নিভিয়ে ঘুমোতে যাচ্ছি, এমন সময় বারান্দায় যেন কার পায়ের শব্দ শুনতে পেলাম। এত রাতে কি জেগে আছে? একটু অবাক হয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখি বিনোদ বারান্দার একদিক থেকে অন্য দিক পর্যন্ত সে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে। যদিও সে রাতে গরমটা একটু বেশি পড়েছিল, তাই ভাবলাম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে। কিন্তু তাই বলে বাইরে এইভাবে খোলা জায়গায় হাঁটছে? তাকে না ডেকেই আমি শুয়ে পড়লাম। পরদিন সকালে যখন বিনোদের সঙ্গে দেখা হলো, তখন বললাম, কে কাল ভালো করে ঘুমায়নি বুঝি? তুমি তুমি জানলে কি করে? আরে কাল রাত্রি 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখনও জেগেছিলাম। বিনোদ আমার কাছে এসে খুব মৃদু স্বরে বলল, ভাই, কাল আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি জানো। স্বপ্ন? কি স্বপ্ন? নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখলাম জানো? দেখলাম প্রতিমাটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমন পাথরেরই রইল। তারপর এক পা করে আমার কাছে এগিয়ে এসে আস্তে আস্তে বলল, তোমার কথা আমি শুনেছি। তুমি আমাকে ভালোবাসো, তাই না? আমি কেমন মন্ত্রমুগ্ধের মতো বললাম, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমিও তোমায় ভালোবাসবো, তোমায় কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে জড়িয়ে ধরল। তারপর শক্ত পাথরের হাতের চাপে আমার দম আটকে আসছিল। আমি জোর করে যেমনি তার হাত ছাড়াতে যাব, অমনি ঘুমটা ভেঙে গেল। তারপর আর কিছুতেই ঘুম আসেনি। সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা বারবার ভাবতে ভাবতে আমার মাথা এমন গরম হয়ে উঠল যে শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে এলাম। তাই কাল সারা রাত আর ঘুম হয়নি। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, এটাও যেন ঠিক সেই রকমই ছিল। কেন জানি না, আমার ঠিক বুকের ভেতরটায় এক
অজানা কারণে বিপদের আশঙ্কায় জেগে উঠল। তাহলে কি সত্যি এই মূর্তিটার ভেতরে অস্বাভাবিক কিছু আছে? বিনোদকে বললাম, বিনোদ দেখো, তুমি ও ঘরে আর শুও না। আমার কথায় চমকে উঠে সে বলল, কেন রমেশ, এরকম কেন বলছো? না মানে তুমি ওই মূর্তিটার কথা বড় বেশি ভাবছো, বলা যায় না, এই জন্য আজও হয়তো তুমি ওকে স্বপ্নে দেখবে, তাতে আবার তোমার ঘুম নষ্ট হবে। তা দেখলামই বা, তাতে কি হয়েছে? তা তো স্বপ্ন কেবল, সত্যি তো আর নয়। তারপর আর কোনো দিন তাকে হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি ছিল। তারপরই সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাতের কথা আমি কোনো দিন ভুলব না। সে রাতেও আমি টেবিলের সামনে একা বসে বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারদিকে নিস্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ রাতের নিস্তব্ধতার মধ্যে একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে একটা ভয়ানক আর্তনাদ, ভীষণ একটা চিৎকার। চারদিকে গভীর নিস্তব্ধতার মধ্যে সে আর্তনাদ গভীরভাবে ঝাঁপ দিয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে দাঁড়িয়ে পড়েছি তখন। আমার স্ত্রীও ভয়ে বিছানায় ধরপড়িয়ে উঠে বসে বলল, ও কি গো, ও কি? আবার একই রকম আর্তনাদ, কিন্তু এবার আগের মতো অত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এই যে বিনোদের গলা। আমি আর দাঁড়ালাম না, পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে সেই ঘরের দিকে ছুটলাম। বাইরের দরজা ঠেলতেই হুড়মুড়িয়ে খুলে গেল। ভেতরে ঢুকেই বুক কেঁপে উঠল। মনে হলো ঘরের অন্ধকার যেন আমাকে গিলে ফেলতে আসছে। সেই অন্ধকারের মধ্যেই অতি কষ্টে কাঁপা কাঁপা গলায় বিনোদের আওয়াজ শুনলাম, কিছু বলার সে সুযোগ পেল না। এক মুহূর্তেই তার গলা চিরতরে থেমে গেল। তোমরা বুঝবে না সে যে কি আতঙ্ক। আমার সারা শরীর অবশ হয়ে গিয়েছে তখন। পালানোর মতো এতটুকু শক্তি আমার শরীরে নেই। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমি হাতে ভর করে মাটিতে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভেতর তখন যেন একটা স্পষ্ট ছটফটানির শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে লড়াই করছে। সেই শব্দটাও থেমে এলো। মুহূর্তের মধ্যে সব চুপচাপ। তখন হঠাৎ করে আমার চোখে পড়ল একটা ভয়ঙ্কর দৃশ্য। আমি শিউরে উঠলাম। ঘরের কোণে যেখানে আগে সেই মূর্তিটা ছিল, সেখানে এখন শুধু ভাঙা পাথরের স্তূপ পড়ে আছে। অবস্থা এমন হলো যে আমি একরকম নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। কিন্তু বাড়ির সবাই ততক্ষণে জেগে উঠেছে। হইচই করতে করতে তারা ওই ঘরেই ছুটে এলো। আলো জ্বালাতেই আমার চোখের সামনে থেকে আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। কষ্ট চোখে দেখলাম নর্তকীর সেই পাথরের মূর্তিটা টেবিলের ওপর থেকে পড়ে মাটিতে উল্টে গেছে। আর তার নিচেই বিনোদের দেহ নিথর নিস্পন্দ পড়ে আছে, যেন একেবারে প্রাণহীন। অচেতন বিনোদের মুখটা যখন আমি প্রথম দেখলাম, আমার বুকটা ধড়াস করে উঠল। কোথাও কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই সেখানে। তবুও তার মুখটা কেমন আতঙ্কে যেন রক্ত শূন্য হয়ে গিয়েছে। বোধহয়
চোখ বন্ধ করার আগে সে ভীষণ রকম ভয় পেয়েছিল। মুখের ভাব এমন যেন সে সাক্ষাৎ মৃত্যুর দর্শন পেয়েছে। আমি পরি কি মরি করে ছুটে গেলাম তার কাছে। সবাই মিলে ধরাধরি করে কোনোভাবে পাথরের সেই ভারী মূর্তিটা বিনোদের শরীরের ওপর থেকে সরালাম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলাম, না, হৃৎপিণ্ড তখনও চলছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। মূর্তির চাপে বিনোদের দেহটা ভীষণভাবে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথায় মারাত্মক একটা আঘাত লেগেছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর সে অসংলগ্ন কথা বলতে লাগলো, যেন পাথরের ছোঁয়ায় সে একরকম পাগল হয়ে গেছে। এখন তার কাছে গেলে সে শুধু একটাই কথা বলে, ওই 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 কঠিন পিশাচিনীর স্পর্শে আমার আমার বুকটা পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে, পাথর 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 হয়ে গেছে, পাথর 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 পাথর। পাথর 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 পাথর। তা রমেশ, সে লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? ওটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে দিয়েছি। ওটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে? আমি ভূত মানি না। তাহলে বিনোদের এমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনোভাবে ঘাড়ের উপর পড়ে গিয়েছিল। তার মধ্যে আবার ভৌতিক ব্যাপার কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? সেই জন্যই তো আমার বন্ধুর এরকম অবস্থা হলো, সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আর একটা ঘটনা ঘটে। চাকরেরা যখন মূর্তিটার উপরে হাতুড়ি দিয়ে ঘা মারছিল, তখন গা থেকে একটা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমন জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে যায়। কি ভয়ঙ্কর! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ এবারে উঠে দাঁড়িয়ে বলল, না, আগেই বলেছি তো, ভূতটুত আমি মানি না। এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। বাংলা সাহিত্য ও নাটকের নির্বাচিত কিছু গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে দ্রুত আমরা আপনাদের কাছে আমাদের নতুন উপস্থাপনা নিয়ে পৌঁছে যেতে পারি। তাহলে দেখা হচ্ছে আবার কানে কানে আগামী মাসের 3য় শনিবার ঠিক দুপুর 2টায়। আপনি চাইলে আপনার নিজের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে অনধিক 5000 শব্দের মধ্যে। সেই গল্প নির্বাচিত হলে তা ধ্বনি রূপে প্রকাশ করব আমরা। আমাদের ঠিকানা কালকাহিনী@gmail.com।